পক্ষ থেকে আপনারা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন 2026 সালের 27 ফেব্রুয়ারি, সেই সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমার স্কুলের পক্ষ থেকে যে যাত্রা আমরা শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানের এই সময়েও আমরা কিন্তু বসে নাই। আমরা ঠিক ইফতারের পরে ইফতার শেষ করে আমরা কিন্তু চলে এসেছি আপনাদের ক্লাস নিতে। সো সবাই কাইন্ডলি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে যাওয়ার পরে অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন বন্ধু বান্ধবদেরকে। এবং ফার্স্ট অফ অল আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা আপনাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, অর্থাৎ আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সেইটা আমাকে একটু জানাই দিবেন। ওকে, সো আমি একটু সময় নিব যাতে আমার স্টুডেন্টগুলো একটু যুক্ত হতে পারে। দেন হচ্ছে আমরা ক্লাসটা কিন্তু শুরু করে দিব, আমাদের যে প্রাণবন্ত ক্লাসটা সেই ক্লাসটা কিন্তু শুরু করে দিব। এবং আজকে বেসিক্যালি আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অণুজীব। এই যে অধ্যায়টার কথা আমরা আজকে বলতে আসছি, অণুজীব, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আপনারা জানেন যে অণুজীব এটা আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা যেহেতু বায়োলজি পড়াচ্ছি বা জীববিজ্ঞান পড়াচ্ছি, জীববিজ্ঞান রিলেটেড কিছু পুরো বই যেহেতু আমরা আপনাদের অনেক অধ্যায় পড়াই ফেলছি বা অলমোস্ট আমাদের কিন্তু প্রিপারেশন 90% ক্লিয়ার। তো যেহেতু 90% ক্লিয়ার, সো আমরা কি করব, জীববিজ্ঞান থেকে কিছু কোশ্চেন এমসিকিউ কিন্তু আমি আপনাদেরকে দিব, অর্থাৎ টেস্টের মতো আর কি, যে ভাইয়া আপনাদেরকে দিল আপনারা কি করবেন, কি সেগুলোর আনসার করবেন। ওকে, তো দেখে আমাদের সাথে কে কে যুক্ত হলো, আমি একটু কমেন্ট পড়বো যদি কেউ কমেন্ট করে থাকেন। সো ইশরাত জাহান যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি কষ্ট করে আসলে যুক্ত হয়েছেন। সো সবাই একটু কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং যুক্ত হয়ে যাওয়ার পরে অবশ্যই একটু জানাইয়ে দিবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, সেটা জানাই দিতে পারেন। যেহেতু পবিত্র মাহে রমজানের মাস চলতেছে, আর এই রমজানের সময়ও আমরা কিন্তু আপনাদের জন্য বসে নাই, আমরা আপনাদের জন্য পরিশ্রম করার জন্য ছুটে চলে এসেছি যে যাই স্টুডেন্টদেরকে কিছু পড়িয়ে আসি। সো একটু আমি সময় নিচ্ছি, দ্যাটস ওয়াই, কারণ আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা যাতে যুক্ত হয়ে যেতে পারে। দেন আমরা কিন্তু বেসিক্যালি আমাদের যে পড়াশুনোর যে সিকোয়েন্সটা আছে সেটা মেনটেন্স করে আমরা কিন্তু আগায় যাব। ওকে, সো যেহেতু পরীক্ষা আপনাদের হচ্ছে 27 27 ফেব্রুয়ারি, তো বুঝতেই পারতেছেন সময়টা খুব বেশি নাই। বাট আমার স্কুল কিন্তু আপনাদের জন্য যে ফ্রি ক্লাসের আয়োজন করেছিল সেটা কিন্তু অলমোস্ট ভাইয়া প্রায় একেবারে 25 তারিখ পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে, অর্থাৎ পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে গাইডলাইন দিতে থাকবো। ওকে, সো সেই গাইডলাইনগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন। তো যা হোক, আমরা তাহলে ক্লাসটা মনে হয় শুরু করি। অনেকেই যুক্ত হয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। সো আমরা তাহলে ক্লাসটা শুরু করতে পারি। তো দেখেন আজকে যে অধ্যায়টা আমি আলোচনা করতে আসছি সেটা হচ্ছে অণুজীব নিয়ে। তো অণুজীব নিয়ে কিছু কথাবার্তা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। অণুজীব, এখানে যদি আমি একটু ভাগ করি তো এখানে দুইটা জিনিস পাইবেন আপনি, একটা পাবেন আছে অণু, আর একটা পাবেন জীব। তো অণু বলতে আসলে কি বোঝায়, এই অণু মানে আসলে কি, এই অণু মানে হচ্ছে ছোট, যেটা আসলে মাইক্রো স্কোপে দেখা হয়, অর্থাৎ আপনি সাধারণত খালি চোখে দেখতে পারবেন না, কি করতে পারবেন না, দেখতে পারবেন না, সেটাকে বলা হয়েছে অণুজীব। এখন অণুজীবের মধ্যে অ্যাকচুয়ালি ভাইয়া কি আছে, অণুজীবের মধ্যে আছে এই যে ছোট অণুজীব, এই অণুজীবের মধ্যে আছে হচ্ছে ভাইরাস, এর মধ্যে কি থাকে, ভাইরাস থাকে, এর মধ্যে কি থাকে, ব্যাকটেরিয়া থাকে, তাই না? সো বেসিক্যালি আমাদের এই দুইটা জিনিস নিয়েই আলোচনা করতে হয়, এছাড়া কিছু প্যারাসাইডও আছে, তো সবগুলো মিলেই আলোচনা করতে হয়। তো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা আসতে পারে, অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক কে? দেখি কে কে পারেন একটু কমেন্ট করেন। অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক কে? কেউ যদি জানেন অবশ্যই আমাকে একটু জানাই দিবেন। অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনক কে? ওকে, সো আমি একটু জাস্ট আমি জানতে চাই যে মানে যদি কোনো থাকে তো সেটা আমাকে একটু বলে দিতে পারেন যে অণুজীব বিজ্ঞান এটার জনক আসলে কে? অণুজীব বিজ্ঞানের জনক কে? অণুজীব বিজ্ঞানের জনককে, সো একটু জানাই দিবেন, ঠিক আছে? সো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো অণুজীব বিজ্ঞান এটাকে সাধারণত আসলে যদি আমি একটু ইংলিশে কনভার্ট করি, অর্থাৎ আমরা শুধু বাংলা পড়লে তো হবে না, আমাদের তো একটু ইংলিশ জানতে হবে, তাই না? তো এটাকে কি বলা হয়, মাইক্রোবায়োলজি বলা হয়, ঠিক আছে? মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজির জনক বলা হয় লুইস পাস্তুরকে। কাকে বলা হয়? লুইস পাস্তুরকে। মনে রাখবেন অণুজীব বিজ্ঞানের জনক হচ্ছে লুইস পাস্তুর, ঠিক আছে? একটু সুন্দর করে মনে রাখেন, লুইস পাস্তুর। ওকে, লুইস পাস্তুর এই ব্যক্তিটার নাম একটু সুন্দর করে সবাই মনে রাখবেন, ঠিক আছে ভাই? তাহলে অণুজীব বিজ্ঞানের জনক
কাকে বলা হয়েছে, লুইস পাস্তুরকে। এখন এইখানে আমরা দুইটা টপিক বেসিক্যালি পড়বো, একটা পড়বো হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা পড়বো হচ্ছে ভাইরাস। তো আমরা প্রথমত আসলে ব্যাকটেরিয়া নিয়ে চলে আসি, ব্যাকটেরিয়া তার সরি ভাইরাস নিয়ে পড়বো, দেন হচ্ছে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা চলে যাই। তো ব্যাকটেরিয়া ভাইরাস সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ভাইরোলজি। কি বলা হয়, ভাইরোলজি, ঠিক আছে, ভাইরোলজি বলা হয়। ব্যাকটেরিয়া সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেই তত্ত্বটাকে বলা হয়েছে ভাইরোলজি। ওকে, তো ভাইরাস সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাকে কি বলা হচ্ছে, ভাইরোলজি বলা হয়। আর এই ভাইরোলজির জনক বলা হয় WM। ভাইরোলজির জনক কাকে বলা হচ্ছে সেটাও একটু লিখে নেবেন, সুন্দর করে লিখে দিচ্ছি। এই ভাইরোলজির জনক বলা হচ্ছে WM স্টানলি। কাকে বলা হচ্ছে, স্টানলি। সুন্দর করে মনে রাখতে হবে, WM স্টানলিকে বলা হয় ভাইরোলজির জনক, স্টানলি। ওকে, ভাইরোলজির জনককে WM স্টানলি। আমরা ভাইরাস থেকে তাহলে পড়া শুরু করে দিচ্ছি। ওকে, সবাই একটু কানেক্টেড থাকবেন। চলেন তো আমরা চলে যাই। তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি কি শিখলাম, অণুজীব বিজ্ঞানের জনক হচ্ছে লুইস পাস্তুর, এবং দ্বিতীয় যে ইনফরমেশনটা শিখলাম সেটা হচ্ছে ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয় ভাইরোলজিতে। এরপর আমরা ব্যাকটেরিয়াতেও যাব, এবং ভাইরোলজির জনককে WM স্ট্যানলি। ওকে, চলেন এবার দেখেন, এই যে ভাইরাস আমরা যে বলে থাকি, ভাইরাসের কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, জাস্ট আমি মুখে মুখে বলতেছি কারণ এগুলো আপনাদের আসতে পারে। ভাইরাস আসলে আপনি সহজে বলতে পারবেন না, ভাইরাসকে কেউই আসলে সংজ্ঞায়িত করতে পারে না। কেউ বলতে পারে না যে ভাইরাসকে আসলে কোনো জীব, আসলে কি কোনো জীব নাকি জীব না। অর্থাৎ এটার দুই ধরনের বৈশিষ্ট্য থাকে, একটা জীবীয় বৈশিষ্ট্য থাকে আর একটা জড় বৈশিষ্ট্য থাকে। এই আমার সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, আমি দেখতে পাচ্তেছি না, বাট আসলে আমার সামনে আছে, আপনার সামনে আছে, ঠিক আছে। বাট এগুলো আমাদের জন্য ক্ষতিকর না। যখন এটা আমাদের কোনো জীবীয় বস্তুর সংস্পর্শে আসে তখনই মূলত আসলে ভাইরাসটা কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। তো আপনারা বইতে বিভিন্ন ধরনের পাবেন, আমরা আসলে এগুলো বেশি পড়বো না, কারণ হচ্ছে কি আপনারা বইতে বেশ কিছু জিনিস পাবেন যেগুলো আপনাদেরকে খুব সুন্দর করে পড়তে হবে। জীবীয় বৈশিষ্ট্য এবং এবং আপনার জড় বৈশিষ্ট্য, এটা আপনারা বই থেকে একটু সুন্দর করে পড়ে ফেলবেন। আপনাদের যারা আছেন বিএসসির তারা এটা পারবেন। এবার চলেন আমরা আসলে একটা ভাইরাসের কিছু জিনিস পাওয়া যায়, একটা ভাইরাসে বেসিক্যালি বেশ কিছু জিনিস পাওয়া যায়, সেই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি, ঠিক আছে। তো একটা ভাইরাসে বেসিক্যালি যদি তার গঠন আপনি দেখতে যান যে ভাইরাসের আসলে কি কি থাকে, তো ভাইরাসে বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে গঠিত হয় একটা ভাইরাস। সেই ভাইরাসের গঠিত হওয়া জিনিসগুলো কি, এই জিনিসটা একটু সুন্দর করে মনে রাখবেন। ফার্স্ট অফ অল প্রথমে থাকে আছে একটা নিউক্লিক অ্যাসিড থাকবে, একটা নট দুইটা, নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড তো দুই ধরনের হয়ে থাকে, কি কি সেটা, হয় সেটা হচ্ছে ডিএনএ হবে, না হলে সেটা হচ্ছে কি হয়ে যাবে ভাইয়া, আরএনএ হয়ে যাবে। সো নিউক্লিক অ্যাসিড থাকবে একটা, নিউক্লিক অ্যাসিডের পরে থাকবে হচ্ছে একটা প্রোটিন আবরণ। কি থাকবে, প্রোটিন আবরণ, প্রোটিন আবরণ। ওকে, প্রথমত মাঝখানে থাকবে একটা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ। এর বাইরে যদি থাকে, এই দুইটার বাইরে যদি নতুন কিছু অ্যাড হয়, সেটা হচ্ছে এই প্রোটিন আবরণের বাইরে আরেকটা আবরণ হতে পারে, যেটাকে বলা হয় বহিস্থ আবরণ। কি বলা হয়, বহিস্থ আবরণ, বুঝছো, এইটা থাকতে পারে আবরণ। তো বেসিক্যালি আমরা যদি ভাইরাসকে চিন্তা করি যে ভাইরাসের কি কি থাকে, ভাইরাসের বেসিক্যালি আসলে গঠন যদি চিন্তা করা হয়, আমি যদি চিন্তা করি যে এটা একটা ভাইরাস, এখানে একটা নিউক্লিক অ্যাসিড থাকবে। এখন এই নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ হবে, না হয় আরএনএ হবে, অর্থাৎ দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। আমার কথা সব ক্লোজ, আমি বলে দিচ্ছি আবারও, ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ দুইটা একসাথে থাকতে পারে না, হয় ডিএনএ থাকবে না হলে কি থাকবে বলতো, আরএনএ থাকবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে আবরণীটা আছে এটাকে বলা হচ্ছে প্রোটিন আবরণ। এর বাইরে যদি কখনো কেউ যুক্ত হয়, এর বাইরে কেউ কখনো যদি যুক্ত হয়, তখন কি হয়, তখন আরেকটা নতুন লেয়ারের সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় বহিস্থ আবরণ। কি বলা হয়, বহিস্থ আবরণ। এই যে বাইরের যে লেয়ারটা সৃষ্টি হয়, এই লেয়ারটা বেসিক্যালি তৈরি হয়েছে লিপিড দ্বারা। কি দিয়ে তৈরি হয়, লিপিড দ্বারা। একটু সুন্দর করে মনে রেখো, তাহলে মনে রাখতে হবে বহিস্থ আবরণ বেসিক্যালি তৈরি হয় কি দ্বারা, লিপিড দ্বারা। ওকে, বহিস্থ আবরণ তৈরি হয় মূলত কি দ্বারা, লিপিড দ্বারা, ঠিক আছে। বহিস্থ আবরণ তৈরি হয় মূলত কি দ্বারা, লিপিড দ্বারা। এখন এই বহিস্থ আবরণ তৈরি হওয়া বেশ কিছু ভাইরাস আছে, সেই বহিস্থ আবরণ তৈরি হওয়া ভাইরাস কি কি আছে, এইচআইভি আছে, এইচআইভি হাই হিউম্যান ইমিউনো যে ভাইরাস আছে, এইচআইভি ভাইরাস। তারপর হারপিস ভাইরাস, বুঝছো, হারপিস ভাইরাস। তো কিছুক্ষণ আগে আমি যখন আসলে আসতেছিলাম তোমাদের, তো আমি ওই সময় আসলে একটা পোস্ট আর কি, একজন ডাক্তারের সম্ভবত পোস্ট আমি খেয়াল করলাম। তো একটা বাচ্চা, ওকে,
একটা বাচ্চা হারপিস সিমপ্লেক্স ডিজিজ আছে একটা বা ভাইরাস আছে। তো এখানে যেটা হয় হারপিস সিমপ্লেক্সটা কেমন হয় দেখবা আমাদের মুখের চারপাশে অনেক সময় দেখবা ঠোঁট এই দুইটা কোণা অনেক সময় দেখবা যে ঘা বা একটু সামথিং কিছু একটা লাল লাল আবরণের মতো হয়, তাই না? এরকম হয়, হতেই থাকে। তো এটা বেসিক্যালি হচ্ছে কি হারপিস সিমপ্লেক্সের কারণে হয়। তো এই জিনিসটা যখন আসলে আরেকজনের সাথে মনে করো যে আমরা একটা বাচ্চাকে কি করি, চুম্মা করি বা তাকে আসলে আদর করি, তো এই ভাইরাস ব্যাকটেরিয়া যখন তার শরীরে যাচ্ছে তার শরীরে কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি হয়। যেমন ওই যে বাচ্চাটার ক্ষেত্রে রিপোর্টটা করা হয়েছে, চোখে লাগছে এবং তার কর্নিয়া নষ্ট হয়ে গিয়েছে, কর্নিয়া নষ্ট হয়ে গেছে, সে দেখতে পায় না, বুঝছো? সো এয়ারপিস ভাইরাস আছে এবং এর সাথে সাথে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ওই যে হাসি কাশি সৃষ্টি করে যেটা ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ভাইরাসগুলো বেসিক্যালি আসছে তোমার বহিস্থ আবরণ আছে, এই ভাইরাসগুলোর কি আছে, বহিস্থ আবরণ আছে। সো যদি পরীক্ষা আসে তুমি ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? আবারও বলি, যদি এই কথাগুলো আসে তাহলে ইনশাল্লাহ পারবা, ওকে? আমি কিন্তু কিছুক্ষণ পরেই তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, সো সেই দিক থেকে অবশ্যই কনসাস থাকতে হবে, কারণ যেহেতু ভাইয়া কিছু কোশ্চেন তোমাদেরকে আস্ক করবে, সো সেই কোশ্চেনগুলো একটু মনে রাখতে হবে, ওকে ভাইয়া? ওকে, এটা মিডওয়াইফারিদেরও কিছুটা কাজে লাগবে, কারণ ভাইরাস ব্যাকটেরিয়ার যে ডিজিজগুলো আছে, কোন ডিজিজটা আসলে ভাইরাসের, কোন ডিজিজটা আসলে ব্যাকটেরিয়ার, এটা প্রায় আসে। সো সেই জায়গা থেকে আমরা কিছুক্ষণ পরেই ওইটাও লিখবো, তো যে কারণে আগে থেকে বলে দিলাম। তাহলে আবারও বলি, ভাইরাসের মোটামুটি দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন আবরণ। এই প্রোটিন আবরণের বাইরে আর একটা নতুন জিনিস তৈরি হয়, সেটা কি বহিস্থ লেয়ার, এটা মূলত তৈরি হয় লিপিড দ্বারা। আর আমার প্রোটিন আবরণ থাকে আর নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিডে হয় ডিএনএ থাকবে, না হয় কি থাকবে, আরএনএ থাকবে, ওকে? ক্লিয়ার সবাই? চলো, এটা যদি হয়ে যায় আমাদের, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী যে টপিকটা আছে, এখন আমরা যে টপিকটার দিকে চলে যাব ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া আমরা যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো পড়ে থাকি, এটা মূলত দৈহিক অনুযায়ী, দৈর্ঘ্য অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে। দৈর্ঘ্য অনুযায়ী যেমন কেউ আছে দণ্ডাকার, কেউ আছে কি দণ্ডাকার। এখন দণ্ডাকার ভাইরাস কোনগুলা সেটা আমরা একটু সুন্দর করে মনে রাখবো। টোবাকো টিএমবি ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, টিএমবি ভাইরাস, যেটাকে বলা হয় টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস বলা হয়। এরপর আছে আলফা আলফা মোজাইক ভাইরাস, কি আছে, আলফা আলফা মোজাইক ভাইরাস, একটু লিখে নাও, আলফা 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 মোজাইক ভাইরাস। এবং সর্বশেষ হচ্ছে মামস ভাইরাস, ঠিক আছে, মামস মামস ভাইরাস, ওকে? এইগুলো সবই হচ্ছে দণ্ডাকার ভাইরাস। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে গোলাকার, ঠিক আছে, গোলাকার, এটা একটু ভালো করে মনে রাখবো, গোলাকার, ওকে? গোলাকারের সাথে আমাদের পরিচিত কিছু ভাইরাস আছে, যেমন আছে পোলিও, কি আছে, পোলিও ভাইরাস আছে, পোলিও ভাইরাস। এর সাথে যুক্ত হবে আছে টিআইভি, এইচআইভি আর ডেঙ্গু, টিআইভি, এইচআইভি আর কি হবে, ডেঙ্গু, বুঝছো? ডেঙ্গু ভাইরাস। এই ডেঙ্গু কিন্তু মূলত একটা ভাইরাস গঠিত রোগ, বুঝছো? তো দেখো পোলিও কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ, এইচআইভি একটা ভাইরাস গঠিত রোগ। তো এটা মনে রাখার একটা শর্ট ট্রিক্স আছে, একটু বলে দিই। পোলিও, গোলিও, ডেঙ্গু ও পোলিও, ঠিক আছে? আবারও বলি, পোলিও, গোলিও, ডেঙ্গু ও গোলিও, টিআইভি, এইচআইভি, সহজ কথা। আবার একটু বলি, পোলিও, গোলিও, অর্থাৎ পোলিও ভাইরাসটা হচ্ছে গোলিও টাইপের, ডেঙ্গুও গোলিও, ডেঙ্গু কি হয়ে যাবে, গোলিও টাইপের, টিআইভি, এইচআইভি, পোলিও, গোলিও, ডেঙ্গু ও গোলিও, টিআইভি, এইচআইভি, পোলিও, গোলিও, ডেঙ্গু ও গোলিও, টিআইভি, এইচআইভি, ওকে? এটা সব কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে গোলাকার, ওকে? একটু সুন্দর করে মনে রাখবা। এরপর চলে আসি, সেটা হচ্ছে ভাইয়া, এরপর আসতে পারে 3 নাম্বার যেটা আসতে পারে সেটা হচ্ছে ডিম্বাকার আসতে পারে, ঠিক আছে? ডিম্বাকারটা প্রায় আসে, ডিম্বাকার, এটার উদাহরণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ওকে? এটা হচ্ছে কি হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা আছে সেটা হচ্ছে মূলত ডিম্বাকার হবে। এরপরে আছে তুমি ধরো হচ্ছে ব্যাঙ্গাচি আকার বা সূত্রাকার, ডাকে দিই সূত্রাকার, সূত্রাকার, সূত্রাকারের উদাহরণ হচ্ছে ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাসটা হচ্ছে সূত্রাকার, ওকে? এরপরে ধরো 5 নাম্বারে যদি বলি যে ব্যাঙ্গাচি বা ব্যাঙ্গের মতো, ঠিক আছে, ব্যাঙ্গাচি, ব্যাঙ্গাচি মূলত আসলে টি ফেজের যে ভাইরাসগুলো আছে, T2, T4 বা T6 বলে যে ভাইরাসগুলো আছে, T6, এইগুলো সব হচ্ছে কি হবে, ব্যাঙ্গাচি আকার। এবং সর্বশেষ আরেকটা জিনিস আমরা পড়ে ফেলবো, এখানের পাশে আরেকটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হচ্ছে কোনটি, সেটা হচ্ছে ভাইয়া বহুভুজাকার বা ঘনভুজাকার, ঠিক আছে, ঘন বহুভুজাকার, ঠিক আছে, ঘনক্ষেত্রাকার, ঠিক আছে, একটু মনে রেখো, ক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার। ঘনক্ষেত্রাকারের যে উদাহরণগুলো আছে সেটা হচ্ছে হারপিস আর ভ্যাকসিনিয়া, হারপিস
আর একটা হচ্ছে ভ্যাকসিনিয়া। ওকে, হারপিস আর ভ্যাকসিনিয়া। তাহলে এইগুলো সব হচ্ছে আমাদের আকার অনুযায়ী ভাইরাসের ভাগ, এগুলো সব কি আমাদের আকার অনুযায়ী ভাইরাসের ভাগ। আবার একটু বলে দিই, ফার্স্ট অফ অল দণ্ডাকার আছে, দণ্ডাকারের যে উদাহরণগুলো আছে ভাইয়া সেটা একটু সুন্দর করে পড়বো। টিএমভি, আলফা আলফা মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস। গোলাকার হচ্ছে পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু ভাইরাস। আর ডিম্বাকার ভাইরাস আছে ইনফ্লুয়েঞ্জা। আর সূত্রাকার হচ্ছে কে আছে, ইবোলা ভাইরাস আছে। এবং সেই সাথে কি আছে ভাইয়া, ইবোলা ভাইরাসটা পড়বো। বেঙ্গাস আছে T2 T4 T6 ইত্যাদি ইত্যাদি। ঘনক্ষেত্রাকারের ক্ষেত্রে পড়বা কোনটি, হারপিস এবং ভ্যাকসিনিয়া। কি পড়বা, হারপিস এবং ভ্যাকসিনিয়া। ওকে, সবাই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন। দিনের পথে আছে ভাইয়া, এটা কি মিডওয়াইফারিদের ক্লাস? বললাম এটা মিডওয়াইফারিদেরকেও খুব কাজে দিবে, শুধু নট অনলি মিডওয়াইফারি, এটা সবার জন্যই খুব কাজে দিবে। সো সবাই ভাইয়া এটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন। তৃষা দাস বলছে নমস্কার। নমস্কার আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। সো আমি তোমাদের কিছু কোশ্চেন কিন্তু এখন আস্ক করবো। সো তার আগে একটু বলে দিই, জিনিসটা দেখে অনেক বিদঘুটে মনে হয়, পড়তে অনেক কষ্ট হয় যে কি না কি দিচ্ছে, বাট ভাইয়া এইগুলো থেকে কোশ্চেন আসে, প্রচণ্ড পরিমাণে কোশ্চেন আসে। যেহেতু পরীক্ষা আসে, তো পরীক্ষা আসা জিনিসগুলো আমরা তোমাদের জন্য কিন্তু বারবারই আলোচনা করে থাকি, যেন আমাদের স্টুডেন্টরা পরীক্ষার সময় যে পাজেল না হয়ে যায়, পরীক্ষার সময় যে যায় যেন অন্তত একটু ভালো কিছু করে আসতে পারে, তাই না? আমাদের মূল টার্গেট থাকে কি, আমাদের স্টুডেন্টদেরকে ভালো কিছু দেওয়া, তাই তো? সে ভালো কিছু দেওয়ার তাগিদ থেকেই তোমাদের জন্য কিন্তু বারবারই ফিরে আসা। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবা সবাই, কাইন্ডলি একটু কমেন্ট করবা, এবং যাতে আমি বুঝতে পারি যে আমার স্টুডেন্টরা আসলে বুঝতে পারছে কি বুঝতে পারে নাই, সেটা আমি বুঝতে পারবো। ওকে, সো আমরা কিছুক্ষণ পড়াই নিব, দেন হচ্ছে আমরা কিন্তু প্রশ্ন সলভেও চলে যাব, ঠিক আছে? হট করে আমরা কিন্তু দেখবো যে প্রশ্ন সলভে চলে গেছি, ঠিক আছে? সো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এরপরে দেখো, আমরা যেহেতু আসছে ভাইরাসকে দুইটা ভাগে ভাগ করছি, কি হিসেবে? আমরা ভাইরাসকে দুইটা ভাগে ভাগ করছি ডিএনএ এবং আরএনএ এর উপর ভিত্তি করে। তাহলে কিছু ভাইরাসের থাকে হচ্ছে ডিএনএ, আর কিছু ভাইরাসের থাকে হচ্ছে আরএনএ, বুঝছো? এখন কিছু ভাইরাসের থাকে ডিএনএ এবং কিছু ভাইরাসের থাকে আরএনএ। তো তার মধ্যে একটু বলে রাখি, ডিএনএটা বেসিক্যালি হচ্ছে দ্বিসূত্রক হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিএনএটা আবার দ্বিসূত্রক না হয়ে একসূত্রক হইতে পারে। আর আরএনএটা বেসিক্যালি হচ্ছে একসূত্রক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আরএনএটা আবার একসূত্রক না হয়ে দ্বিসূত্রক হইতে পারে। ওকে, একসূত্রক মানে কি, একটা সুতার মতো হবে। সো এইরকম কিন্তু ভাগও কিন্তু ভাইয়া এখানে দেখা যায়। তো যাক, আমি একটু ডিএনএ ভাইরাসের যে ইটা আছে সেটা তোমাদেরকে একটু বলে দিই, যে ডিএনএ এর মধ্যে আসলে কে কে থেকে গেছে। ডিএনএ ভাইরাসের মধ্যে আছে T2 আছে, T2 ভাইরাস আছে, এটা একটা ডিএনএ ভাইরাস। তারপর আছে ভ্যাকসিনিয়া আছে, ভ্যাকসিনিয়া। তারপর আছে হচ্ছে তোমার ভ্যাকসিনিয়া আছে, ভেরিওলা আছে, ভেরিওলা। টিআইভি আছে, টিআইভি আছে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তারপরে অ্যাডিনো হারপিস, হারপিস ভাইরাস আছে, ঠিক আছে? হারপিস, হারপিস আছে, হারপিস ভাইরাস আছে। এইগুলো সব হচ্ছে তোমার দ্বিসূত্রক এবং এটা নর্মাল। আবার একসূত্রকের কথা বললাম না, কিছু ডিএনএ একসূত্রক ভাইরাস আছে, একসূত্রক ডিএনএ কিছু আছে। একসূত্রক ডিএনএ এর একটা উদাহরণ আমি তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি, এটা একটু মাথার মধ্যে রেখে দিও, এটা পরীক্ষায় আসে ভাইয়া। সেই একসূত্রক ডিএনএ এর উদাহরণটা হচ্ছে M2 প্যারা, প্যারো, প্যারো বা পারো, পারো ভিব্রিডিয়া গোত্র, প্যারাভিভ্রিডিয়া গোত্র। তাহলে একসূত্রক হচ্ছে প্যারাভিভ্রিডিয়া গোত্র। তাহলে ডিএনএ ভাইরাসের উদাহরণ কি কি আছে? টি ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, টিআইভিস, হারপিস। আর একসূত্রকের উদাহরণ কি আছে? প্যারোভিভ্রিডিয়া গোত্র, প্যারোভিভ্রিডিয়া গোত্র। এরপরে আছে আরএনএ। আরএনএ এর উদাহরণ কি কি আছে একটু খেয়াল করবা। আরএনএ এর উদাহরণ যেগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি, একটু সুন্দর করে মনে রাখবা। টিএমভি, ঠিক আছে, মানে ওই যে টোবাকো মোজাইক ভাইরাস। এইচআইভি, তারপর আছে পোলিও, ডেঙ্গু। ওকে, পোলিও, ডেঙ্গু, মামস, মামস, র্যাবিশ, র্যাবিশ। এগুলো সব হচ্ছে আরএনএ। এবার দ্বিসূত্রক বলছি না, কিছু আরএনএ থাকে দ্বিসূত্রক আরএনএ। এই দ্বিসূত্রক আরএনএ এটার একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দিই, একটু সুন্দর করে মনে রেখো। মানে দ্বিসূত্রক যে আরএনএ আছে, দ্বিসূত্রক আরএনএ যেটা থাকে সেটা হচ্ছে রিও ভিব্রিডিও গোত্রা, রিও ভিব্রিডিও, ভিব্রিডিও
গোত্র, বুঝছো? এরা হচ্ছে এদের যে আরএনএটা থাকে এটা হচ্ছে দ্বিসূত্রক হয়। এদের আরএনএটা কেমন হয়? দ্বিসূত্রক হয়। ওকে, একটু সুন্দর করে মনে রেখো, এদের আরএনএটা কেমন হয়? দ্বিসূত্রক হয়, ঠিক আছে ভাই? এদের আরএনএটা কি হয়? দ্বিসূত্রক হয়, একটু সুন্দর করে মনে রেখো, ঠিক আছে ভাই? এদের আরএনএটা কেমন হবে? দ্বিসূত্রক হবে, ঠিক আছে? এটা একটু সুন্দর করে বলতে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জিনিসই তোমাদের পরীক্ষাতে প্রচণ্ড পরিমাণে আসে, যেহেতু আসে সো সেই জায়গা থেকে তোমাদের এই জিনিসগুলো জানাটাও খুব ম্যান্ডেটরি একটা বিষয়। আহ, দেখতে পাচ্ছি না, আচ্ছা দেখা যাচ্ছে তো, আমি আমি তো ভালোই মানে যেটা দেখতেছি আর কি এখানে লাল কালি এবং আমাদের যে হলুদ, এই দুইটা বেশ ভালো ফুটতিছে। আমি মনে হয় এটাতে বেশি ভালো ফুটতেছিল না, এই জন্য আমি এটাকে একটু অ্যাভয়েড করলাম। সাদা হয়তো ফুটবে, আচ্ছা সাদা হয়তো ফুটবে, তো সাদা দিয়ে দিচ্ছি এরপরে। ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, মানে আমি যেটা দেখতেছি এখানে সেখানে অনুযায়ী রিহানা আক্তার বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? ভাই ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সুবর্ণা জিনিয়া বলছে নমস্কার। নমস্কার আপু, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। রুশিমণি, জি ভাই বুঝতে পারছি। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আমরা আর অল্প কিছু কথা বলবো, বলার পরে আমরা কিন্তু এমসিকিউ সলভে যাব। তোমাদের পরীক্ষা যেহেতু প্রচণ্ড পরিমাণে আসে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। এবং আমি আর অল্প কিছু জিনিস নিয়ে আলোচনা করেই বেসিক্যালি হচ্ছে আমরা প্রশ্ন সলভে চলে যাব, ঠিক আছে? সো যেহেতু এই পর্যন্ত আশা করি যে বুঝতে পারছে, এখন তাহলে আমরা কিছু দুইটা তিনটা জিনিস একটু সুন্দর করে একটু বলে দিই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা আছে ইমার্জিং ভাইরাস, বুঝছো? ইমার্জিং জিং ভাইরাস। তো ইমার্জিং ভাইরাস বলতে আসলে কি বুঝি আমি একটু বলে দিই। ইমার্জিং ভাইরাস হচ্ছে, এই যে ধরো আমি সবসময় বলে থাকি তোমাদেরকে, এই যে পৃথিবীতে যত রোগ ব্যাধি আছে, এই রোগ ব্যাধিগুলা এগুলো কিন্তু একটাও মানুষের ছিল না, বুঝছো? একটাও কিন্তু মানুষের ছিল না। যেমন করোনার সময় তোমরা নিশ্চয়ই শুনেছো, করোনার সময় নিশ্চয়ই তোমরা একটা জিনিস শুনেছো, যে করোনা যে ভাইরাসটা ছিল, তোমরা তো এটা প্যান্ডেমিকটা চোখের সামনেই দেখছো, তোমাদের সামনেই ঘটছে। এই প্যান্ডেমিকটা কি হয়েছে? চীনের মানুষজন সাপ ধরে ধরে খাওয়ার কারণে ওই যে সাপ থেকে করোনা ভাইরাসটা কি হয়েছে? মানুষের দেহে চলে আসছে। তার মানে যেসব ভাইরাস নতুন পোষকদের আক্রমণ করে তাদেরকে বলা হয় ইমার্জিং ভাইরাস। যেসব ভাইরাস ধরো আগে ছিল সাপে, এখন মানুষে আইছে। এইচআইভি, এটা এমন বলা হয়ে থাকে, আমেরিকার একজন মানুষ উগান্ডাতে গেছে বা আফ্রিকা অঞ্চলে গেছে, সেখানে যে একটা বানর ধরে খাইছে, বানরের থেকে ওই এইচআইভি ভাইরাসটা কার শরীরে চলে আসে? ওই মানুষের শরীরে আসে। এই ঘটনাটা কত সালের? 1981 সালের ঘটনা, ঠিক আছে? প্রথম এইচআইভি রোগী শনাক্তকরণ করা হয় 1981 সালে। সো দেখো, ইমার্জিং ভাইরাসকে বাহক পরিবর্তন করতে পারে, অর্থাৎ এক বাহক থেকে অন্য বাহকে যেতে পারে। এক বাহক থেকে অন্য বাহকে যায়, এক বাহক থেকে অন্য বাহকে, ঠিক আছে? এটাকে বলা হয় ইমার্জিং, অন্য বাহক। এটাকে কি বলা হচ্ছে? ইমার্জিং, ঠিক আছে? একটু সুন্দর করে মনে রেখো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিরিয়ন। কি আছে? ভিরিয়ন। ভিরিয়ন বলতে আসলে কি বোঝায়? ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে যে মানে যে ইটা থাকে, একটা সম্পূরক যে ভাইরাস, একটা ভাইরাসের যে গঠনটা থাকে, আমি আগেও বলছি, একটা এখানে বেসিক্যালি আছে নিউক্লিক অ্যাসিড থাকে, হয় ডিএনএ অথবা আরএনএ থাকবে নিউক্লিক অ্যাসিড, আর সেই সাথে সাথে মনে করো থাকবে আছে একটা প্রোটিন আবরণ, ঠিক আছে? এই পুরো জিনিসটাকে একসাথে বলা আছে ভিরিয়ন, প্রোটিন আবরণ, ঠিক আছে? প্রোটিন আবরণ, এই পুরো জিনিসটাকে একসাথে কি বলা হয়? ভিরিয়ন। আর ভিরি ওয়েড, এরপর কি আছে? ভিরি ওয়েড। ওকে, একটু সুন্দর করে মনে রাখতে হবে। ভিরিয়েটস, ভিরোয়েডস, ঠিক আছে? ভিরোয়েডস। ওকে, ভিরোয়েডস, একটু সুন্দর করে মনে রেখো, ভিরোয়েডস। এইবার যে টপিকটা আছে সেটা হচ্ছে ভিরয়েডস। তো ভিরয়েডসটা কি? ভিরয়েডসটা হচ্ছে শুধুমাত্র যে নিউক্লিক অ্যাসিডটা, এই নিউক্লিক অ্যাসিডটা যদি শুধুমাত্র থাকে, এই নিউক্লিক অ্যাসিডটা আছে, আর কিচ্ছু নাই। অর্থাৎ এই যে প্রাচীরটা ছিল এতক্ষণ ধরে আমরা যে প্রাচীরটা বলছি, এই প্রাচীরটা নাই, এই যে প্রাচীরটার কথা বলছি এটা নাই। শুধুমাত্র সংক্রামক আরএনএ, সংক্রামক আরএনএ, আরএনএ কে বলে কি? ভিরয়েড। ওকে, সংক্রামক আরএনএ কে বলা হচ্ছে ভিরয়েড। এরপর আসছে, এরপরে সর্বশেষ হচ্ছে প্রিয়ন্স, ঠিক আছে? প্রিয়ন্স। প্রিয়ন্সটা কি? প্রিয়ন্সটা হচ্ছে ভাইয়া খুব সহজ কথা হচ্ছে, প্রিয়ন্সটা হচ্ছে এইটা থাকবে না, অর্থাৎ এই ভিতরেরটা থাকবে না, যার শুধু এই খাপটা থাকবে, অর্থাৎ কি এই চারপাশের বন্ডিংটা থাকবে, বাট ভিতরে কিছু থাকবে না, অর্থাৎ প্রোটিন আবরণ থাকবে, খালি প্রোটিন আবরণ। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে প্রিয়ন্স, ঠিক আছে? প্রোটিন আবরণ থাকবে, সেটা কি হয়ে যাবে? প্রিয়ন্স হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই চারটা জিনিস একটু সুন্দর করে পড়ো, এটা পরীক্ষাতে আসে ভাইয়া। সো সেই জায়গা থেকে এটা তোমাদেরকে একটু লাগবে, বুঝছো?
এখন আমি তোমাদেরকে কিছু জিনিস বলবো যেগুলো আসলে কোনটার কারণে আসলে ম্যাক্সিমাম যে রোগগুলো আছে সেই রোগগুলোর মধ্যে কোনটা আসলে ভাইরাস ঘটিত রোগ, কোনটা আসলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর সেটা একটু জাস্ট আমি কয়েকটা লিখে দিব, তোমরা একটু জাস্ট পড়ে নিবা। এটা এটা পরীক্ষা আসতে পারে, সো এটা আশা করি যে বুঝতে পারছো। এরপরে চলে যাই, সেটা হচ্ছে ভাইয়া আমার ভাইরাস ঘটিত যে রোগগুলো আছে, আর সেই ভাইরাস ঘটিত কিছু রোগের নাম আমি একটু লিখে দিচ্ছি তোমাকে। ফার্স্ট অফ অল এইডস আছে, এইডসটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। আর তারপর আসছে মনে হলো চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া এটা একটা ভাইরাস ঘটিত রোগ, চিকুনগুনিয়া হতে পারে। ওকে, যে কারোরই চিকুনগুনিয়া হইতে পারে। তারপর আছে ডেঙ্গু, তারপর আছে বার্ড ফ্লু, বার্ড ফ্লু আছে, হাম, তারপর আছে গুটি বসন্ত, গুটি বসন্ত আছে, তারপর আছে জন্ডিস, হারপিস, তারপর আছে ইনফ্লুয়েঞ্জা, সর্দি কাশি, মেইনলি সর্দি কাশি। ইনফ্লুয়েঞ্জার কারণেই বেসিক্যালি আছে সর্দি কাশি হয়, ইনফ্লুয়েঞ্জা বলে এটাকে। তারপর আছে জলাতঙ্ক। ওকে, জলাতঙ্ক। সো এইগুলো একটু ভালো করে পড়বা। এখন আমি তোমাদেরকে একটু বলে দিই, এর মধ্যে বেসিক্যালি হচ্ছে তোমাদের ডেঙ্গু যে রোগটা হয়, ডেঙ্গু, এই ডেঙ্গুটা বেসিক্যালি কোন কারণে হয়ে থাকে? ফ্লাভি ভাইরাসের কারণে হয়ে থাকে। কেন হয় এটা? এটা বেসিক্যালি হয়ে থাকে ফ্লাভি ভাইরাসের কারণে, ফ্লাভি ভাইরাস, ঠিক আছে, ফ্লাভি ভাইরাস। এই যে জলাতঙ্কের কথা বললাম, এটা কেন হয়? র্যাবিসের কারণে হয়। কেন হয়? র্যাবিস। এই র্যাবিসটা সংক্রমিত হয় কার কামড়ে? এটা হচ্ছে কুকুর, কুকুরের কামড়ে। বেসিক্যালি কুকুর বিড়াল আছে না, এদের কামড়ে দেখবা যে একটা টিকা দেওয়া হয়, র্যাবিস টিকা। এটা মূলত র্যাবিসের কারণে হয়ে থাকে, বোঝা গেছে? সো দেখো, পৃথিবীতে যত রোগ ব্যাধি আছে ম্যাক্সিমাম রোগ ব্যাধির উৎপত্তি কিন্তু ইউরোপে হয়ে থাকে। সো সেই জায়গা থেকে তোমাদের যতটুকু পারা গেল বা যতটুকু ইনফরমেশন দরকার ছিল সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন দেখো, আমি আরেকটু কথা বলি। ডেঙ্গু জ্বরের পরে সাধারণত হচ্ছে পারপুরা ডিজিজ হয়। ডেঙ্গু জ্বরের পরে যে রোগটা হয় সেটাকে কি বলা হয়? পারপুরা ডিজিজ। একটু মনে রাখবা, ডেঙ্গু জ্বরের পরে। আর ডেঙ্গু জ্বর হলে, ডেঙ্গু হইলে সাধারণত কি কমে যায়? প্লাটিলেট, প্লাটিলেট, প্লাটিলেটের যে কাউন্টটা থাকে সেটা কমে যায়, অর্থাৎ হেমোরেজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বুঝছো? হেমোরেজ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ডেঙ্গুর যে ট্রিটমেন্ট, ট্রিটমেন্টটা আসলে কি? ডেঙ্গুর তো আসলে ট্রিটমেন্ট বলতে সিলাইন দিতে হয়, সিলাইন দিতে হবে একের পর এক। সো এটা একটু সুন্দর করে মনে রাখবো, ওকে? সো ভাইরাস সম্পর্কে এতটুকু ইনফরমেশন মনে রাখলে মোটামুটি আলহামদুলিল্লাহ সবই পারবা, ঠিক আছে? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও, ঠিক আছে? এখন আমি 2-4-5টা কোশ্চেন তোমাদেরকে একটু ধরবো, ঠিক আছে? এখন তোমাদের একটু ভাইরাস সম্পর্কে 2-4-5টা কোশ্চেন আমি তোমাদেরকে একটু আস্ক করবো, ঠিক আছে? ওকে, সো এই পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা, সবাই বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাবা। আর যদি হয়ে যায় তাহলে মূলত আমি আসলে তোমাদেরকে কিছু কোশ্চেন করব এখন, আর সেই কোশ্চেনগুলো দেখি কেউ পারো কিনা আনসার করতে, সেটা আমরা একটু খেয়াল করব। সো চলো আমরা সেই কোশ্চেনের ধারাবাহিকতায় চলে যাই, ঠিক আছে? ফার্স্ট অফ অল প্রথম যদি কোশ্চেন করি, ডেঙ্গু জ্বরে কোন রক্তকণিকা কমে যায়? ক নাম্বারে আছে, ধরো আছে আরবিসি, খ নাম্বারে আছে ডাব্লিউবিসি, গ নাম্বার আছে নিউট্রোফিল, ওকে, আর ঘ নাম্বারে আছে প্লাটিলেট। বলো কি হবে? ডেঙ্গু জ্বর হলে কোন রক্তকণিকা কমে যায়? ডেঙ্গু জ্বর হয়েছে, তাহলে কোন রক্তকণিকা আমাদের শরীর থেকে কমে যাবে? তোমাদের কি মনে হতে পারে একটু জানাই দাও ভাইকে, ঠিক আছে? একটু বলো তো। আরবিসি কমে যায়, রেড ব্লাড সেল কমে যায়, হোয়াইট ব্লাড সেল কমে যায়, নিউট্রোফিল কমে যায়, প্লাটিলেট কমে যায়, কোনটা কমে যায়? সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করো, দেখি কে কে পারো, আমি একটু দেখবো।
ওকে, সো দেখতে পাচ্ছি তৃষা দাস বলছে ঘ, ভেরি গুড, ফ্ল্যাটিলেট। রাইসা জাহান এম বলছে ডি, ইশরাত জাহান বলছে ঘ, ভেরি গুড। সবারই মোটামুটি উত্তর হয়েছে। এটা কি হয়ে যাবে ভাইয়া? প্লাটিলেট হয়ে যাবে, তাই না? একটু আগেই পড়ায় আসছি। সর্বশেষ আরেকটা কোশ্চেন দিব, দেখি এই কোশ্চেনটাও তোমরা পারো কিনা। এবার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভাইরোলজির জনককে। হটসন, ভ্লাদিমির, লুইস পাস্তুর। বলো কে হবে ভাইরোলজির জনককে? ভাইরোলজির জনককে কে কে জানো? ভাইকে একটু কমেন্ট করে জানাই দাও। ভাইরোলজির জনককে? যে যে জানো একটু ভাইকে কমেন্ট করো। ওকে, সো যা হোক, একটু হয়েছিল, ফোনে ডিস্টার্ব দিচ্ছিল। যাক আমি একটু বলি। তো ভাইরোলজির যে জনক আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করছি, যে এখানে যারা আছে তাদের মধ্যে দেখো হটসন, এখানে মায়া শহর পড়ছে, মায়া আক্তার পারছে, তৃষ্ণা পারছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, তোমরা মোটামুটি পারছো ভাইয়া। উত্তরটা কিন্তু ক নাম্বার হয়ে যাবে? স্টানলি হয়ে যাবে, ঠিক আছে। হটসন হচ্ছে কি ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করছে। কি করছিল? ডিএনএ ডাবল হেলিক্স। এই ডিএনএ ডাবল হেলিক্সটা আবিষ্কার করছিল কে? এই ডিএনএ ডাবল হেলিক্সটা আবিষ্কার করছিল হটসন, ঠিক আছে। আর ভ্লাদিমির যে ছিল, তিনি হচ্ছে প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, টিএমভি ভাইরাস, সেটা আবিষ্কার করেন। লুইস পাস্তুর আমরা তো বলছি মাইক্রোবায়োলজির জনক বলা হয় তাকে, আধুনিক মাইক্রোবায়োলজির জনক বলা হয় তাকে, অর্থাৎ অণুজীব বিজ্ঞানের জনক বলা হয় তাকে। এটা তো আমরা আলোচনা করছি, তাই না? চলো তারপরে চলে যাই আমরা। এইবার যেটা পড়বো সেটা হচ্ছে সোনালি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা কিন্তু ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করি নাই, করছি? ব্যাকটেরিয়া কিন্তু পড়ি নাই। তো চলো আমরা একটু ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করি। তো দেখো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু জিনিস একটু আগে তোমাদেরকে একটু বলে রাখি। ব্যাকটেরিয়া জিনিসটা সর্বপ্রথম আছে ব্যাকটেরিয়া, এই যে জিনিসটা আছে এটা একটা আণুবীক্ষণিক জীব, সেটা তোমরা জানো। আর লিউয়েন হুক, মানে সর্বপ্রথম ব্যাকটেরিয়ার যে উপস্থিতি বা ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন কে, এটা যদি কখনো কোশ্চেন আসে যে ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন কে, সেটা মনে রাখবা অ্যান্টনি ভন লিউয়েন হুক। কে হবে? লিউয়েন হুক, ওকে, লিউয়েন হুক। অ্যান্টনি ভন লিউয়েন হুক প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করছে কে? অ্যান্টনি ভন লিউয়েন হুক, ঠিক আছে। কি বলছি? এবার দেখো, ব্যাকটেরিয়া নামকরণ করেন আছে ফরাসি বিজ্ঞানী লুইস পাস্তুর, এগুলো তোমরা জানো। ব্যাকটেরিয়ার তত্ত্ব প্রতিষ্ঠা করা হকে ব্যাকটেরিওলজি বলা হয়। আর আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে যক্ষা। এই জীবাণুটা যক্ষা, যেটাকে বলে টিউবারকুলোসিস, টিউবারকুলোসিস বা টিবি, টিউবারকুলোসিস, ঠিক আছে, কুলোসিস, এটাকে বলা হয়েছে যক্ষা। এই যে জীবাণুটা আছে এটা আছে মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কি নাম হবে? মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা হচ্ছে টিবির ব্যাকটেরিয়া, এবং এটা আবিষ্কার করছে কে সেটাও একটু বলে দিই। এটা বেসিক্যালি লিখছে আছে রবার্ট কস। কে লিখছে? রবার্ট
কজ, বুঝছো, রবার্ট কজ, একটু মনে রেখো, রবার্ট কজ। এখন ভাইরাসের কারণে বেশ কিছু যেমন হয় ভিব্রিও কলেরা, তোমরা যেমন দেখবা কলেরা, কলেরা যেমন হয় না, কলেরা, এই কলেরাটা কেন হয়, কলেরাওটা কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ, সেটা কিসের কারণে হয়, ভিব্রিও, ভিব্রিও কলেরা, CHOLO কলেরা, ঠিক আছে, ভিব্রিও কলেরার কারণে হয়, ঠিক আছে, এটাও একটা ভাইরাস, ওকে। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা কি একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। সো আমরা এত আসলে কিছুতে যাব না। এখন একটা ব্যাকটেরিয়া যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে আসলে ব্যাকটেরিয়া দেখতে আসলে কেমন হয়, তো একটু লিখে নাও যে ব্যাকটেরিয়া এটা আবিষ্কার করেছেন কে, লিউয়েনহুক। টিউবারকুলোসিসের যে ব্যাকটেরিয়াটা আছে সেটার নাম কি হবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কি হবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হবে, ওকে। আর রবার্ট কজ হচ্ছে এটা আবিষ্কার করেন। আর কলেরার যে ব্যাকটেরিয়া আছে সেটার নাম হচ্ছে ভিব্রিও কলেরা। রবার্ট কজ যেটা আবিষ্কার করেন সেটা কি হয়ে যাবে, ভিব্রিও কলেরা, ঠিক আছে, এটা একটু সুন্দর করে মনে রাখবেন, ওকে। এগুলো সবাই একটু সুন্দর করে মনে রাখবেন, ঠিক আছে ভাই, এগুলো সবাই একটু সুন্দর করে মনে রাখবেন, কারণ এইগুলো থেকে পরীক্ষাতে প্রচণ্ড পরিমাণে কোশ্চেন আসে, ঠিক আছে ভাই, আমি আবারও বলতেছি এগুলো থেকে পরীক্ষা প্রচণ্ড পরিমাণে কোশ্চেন আসে, বোঝা গেছে কি বলছি। এখন দেখো একটা ব্যাকটেরিয়াকে যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে একটা ব্যাকটেরিয়া কেমন হতে পারে, একটা ব্যাকটেরিয়ার যদি গঠন তোমাদেরকে একটু দেখাই যে একটা ব্যাকটেরিয়ার গঠনটা আসলে কেমন হয়, তো খেয়াল করো, একটা ব্যাকটেরিয়া বেসিক্যালি আছে এরকম স্তর থাকে, স্তরের পর আবার আরেকটা স্তর থাকে, ওকে, এবং এইভাবে এইভাবে কিছু জিনিস থাকে শরীরের মধ্যে। তো ব্যাকটেরিয়াটা বেসিক্যালি আছে এরকম হয়ে থাকে, এবং এখানে বেশ কিছু জিনিস পাওয়া যায় একটা ব্যাকটেরিয়াতে। প্রথমত পাওয়া যাচ্ছে কোষ প্রাচীর, প্রথমত পাওয়া যাচ্ছে কোষ প্রাচীর। 2 নম্বরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যাপসিউল। 3 নম্বরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্লাজেলা। 4 নম্বরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পিলি পাওয়া যায়, পিলি। কোনটার কি কাজ আমি একটু পরে বলে দিচ্ছি। 5 নম্বরে যেটা পাই আমরা সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তারপরে 6 নম্বরে হচ্ছে মেসোসোম। 7 নম্বরে ধরেন যে আছে ক্রোমোজোম আছে। ক্রোমোজোম আর আছে প্লাজমিড বলে একটা বস্তু থাকে, প্লাজমিড, ঠিক আছে। 8 নম্বর আছে প্লাজমিড, ওকে। তো আমি 1 নাম্বার থেকে শুরু করতে যে কোষ প্রাচীর, এটা বেসিক্যালি কি করে, কোষ প্রাচীরের কাজ কি, কোষ প্রাচীর হচ্ছে বাইরের বস্তু থেকে নিজেকে রক্ষা করা, তাই না, বাইরের বস্তু থেকে, বাইরের আঘাত থেকে নিজেকে রক্ষা করা, এটা মূলত কাকে বলা হয়, এটাই মূলত আসলে কোষ প্রাচীরের কাজ। এরপর আসে ক্যাপসুল। ক্যাপসুল কি, ক্যাপসুলটা মূলত তৈরি হয়েছে, এই যে দেখতেছেন না একটা প্রাচীর আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর। এর বাইরে যে আরেকটা প্রাচীরের সৃষ্টি হয়েছে, এই যে আরেকটা প্রাচীরের সৃষ্টি হয়েছে, এটা কখন সৃষ্টি হয়, প্রতিকূল পরিবেশে। তাহলে ক্যাপসুলের সৃষ্টিটাই হয় মূলত প্রতিকূল পরিবেশে, কোন সময়, প্রতিকূল অবস্থায়, ঠিক আছে, প্রতিকূল অবস্থা, বুঝছো, ক্যাপসুলের সৃষ্টি হয় মূলত কখন, প্রতিকূল অবস্থায়, বুঝছো, একটু সুন্দর করে মনে রাখবা। এরপর আছে ফ্লাজেলা। ফ্লাজেলা বেসিক্যালি কি করে, ফ্লাজেলা হচ্ছে ব্যাকটেরিয়া চলনে সাহায্য করে, মানে চলাচলে, ব্যাকটেরিয়ার চলাচলে সহযোগিতা করে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার চলাচলে, বুঝছো, একটু মনে রেখো, ব্যাকটেরিয়ার চলাচলে, ব্যাকটেরিয়া চলাচলে সাহায্য করে। এরপর আছে পিলি। পিলির কাজটা কি, পিলি হচ্ছে মূলত এই যে শরীরের যে দুই মানে ইগুলো থাকে না, এরকম এরকম ভাবে থাকে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া কিভাবে মানুষের শরীরে যায় সে এরকম আটকে রাখবে, এইভাবে আসতেছে, অর্থাৎ পোষকের দেহে যুক্ত হওয়ার যে অঙ্গ, পোষকের দেহে যুক্ত হওয়ার অঙ্গকে বলে পিলি, ওকে। এরপর আমরা মেসোসোম সম্পর্কে একটু জানবো। মেসোসোম কি করে, মেসোসোম কোষ বিভাজনে সাহায্য করে, মেসোসোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য। আর ক্রোমোজোমের কাজ কি, বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি সহজ কথায়, তাই না। আর প্লাজমিডের কাজটা কি, প্লাজমিডের যে কাজটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে ডিএনএ থাকে ব্যাকটেরিয়ার, এই ডিএনএর বাইরে আরেকটা বড় ধরনের ডিএনএ থাকে, অর্থাৎ একটা ডিএনএ ধরো এখানে আছে, আবার একটা বড় ডিএনএ এরকম থাকে, সো সেই ডিএনএটাকে বলা হচ্ছে প্লাজমিড, সেই ডিএনএটাকে কি বলা হচ্ছে, প্লাজমিড বলা হচ্ছে, ওকে। তো ব্যাকটেরিয়া সম্পর্কে এত ইনফরমেশন একটু জানবা। এখন ব্যাকটেরিয়ার কিছু উপকারী দিকও আছে। ব্যাকটেরিয়ার উপকারী দিক কি, অনেক ক্ষতি তো করে, রোগ ব্যাধি তো করে বললাম। ব্যাকটেরিয়ার উপকারী দিক কি, এই যে আমরা দই খাই, তাই না, দই খেতে খুব মজা লাগে, মজা লাগে না, এই যে ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে যে দই
দই তৈরি করে বা দই খাই আমরা, এই দইটা বেসিক্যালি তৈরি হয় কিভাবে? এই দইটা মূলত আসলে ব্যাকটেরিয়ার পায়খানা, সহজ কথাই ব্যাকটেরিয়ার পায়খানা আমরা খাই, তাই না? ব্যাকটেরিয়ার পায়খানা কি করি আমরা? খাই। তাহলে আমরা যে দই খাই, এই দইটা মূলত কি? এই দইটা মূলত আসলে ব্যাকটেরিয়ার পায়খানা, সহজ কথাই হয়ে যাবে, মনে রাখবা এটা। তাহলে ব্যাকটেরিয়ার পায়খানা আমরা খাই, বুঝছো? সো ব্যাকটেরিয়া কিন্তু এই যে একটা উপকার করে, এছাড়া ধরো যে নাইট্রোজেন গ্লুমিং এ সাহায্য করে, এছাড়া বেশ কিছু কাজে আমরা ব্যাকটেরিয়াকে কিন্তু ইউজ করে থাকি। যেমন ধরো আমরা যে ইনসুলিন তৈরি করি, এই ইনসুলিনটা তৈরি করা হয় ব্যাকটেরিয়া থেকে। বোঝা গেছে কি বলছি? সো আমাদের মানুষের শরীরে আসলে অনেক সময় একটা লং টার্ম প্রসেসের পর ডায়াবেটিস টেটিস হয়ে যায়, তখন দেখা যায় কি শরীরে আর আসলে ইনসুলিন তৈরি হচ্ছে না, তখন আমরা কি করি? আমরা ইনসুলিন কিনে নিয়ে এসে আমাদের শরীরে লাগাইতে হয়, তাই তো? এই যে শরীরে এসে আমরা যে লাগাই, এই জিনিসটাই হচ্ছে মূলত কি করতে হয় আমাকে? এই ব্যাকটেরিয়ার মাধ্যমে পাওয়া সম্ভব। ওকে, সো এটা একটু সুন্দর করে পড়ে ফেলবা। এইবার আমাদের সর্বশেষ যে টপিকটা আছে সেটা হচ্ছে ম্যালেরিয়া। এটা একটু সুন্দর করে একটু দেখাই দিই, অল্প করে দেখাই দিব, সুন্দর করে মনে রাখবা ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া শব্দের অর্থ হচ্ছে দূষিত বাতাস, মাথায় রেখো, দূষিত বাতাস। ম্যালেরিয়া শব্দের অর্থ কি? দূষিত বাতাস, ঠিক আছে, একটু মাথায় রাখবা। এই ম্যালেরিয়া শব্দটা এক সময় আসলে ফরাসি ডাক্তার কার্লোস লেভারন তিনি হচ্ছে একসময় আসলে মানুষজন ধারণা করতো, টর্টি টর্টি ইত্যাদি ইত্যাদি যারা ধারণা করতো যে এটা আসলে দূষিত বাতাসের কারণে হয়। পরে বোঝা গেল যে ম্যালেরিয়াটা হচ্ছে একটা বাহক, ভেক্টর বাহিত ডিজিজ, ভেক্টর বাহিত রোগ। এই ভেক্টরটা কি? এডিস মস্কিউটো, তাই না? স্ত্রী অ্যানোফিলিস মশা, তাই না? স্ত্রী অ্যানোফিলিস মশা কোন মশার কামড়ে আছে হয়? স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়েই মূলত আসলে কি হয়ে থাকে? মূলত আসলে ম্যালেরিয়া হয়ে থাকে। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়েই মূলত ম্যালেরিয়া হয়ে থাকে, বুঝছো? এটা একটু সুন্দর করে মনে রাখবা। এখন ম্যালেরিয়ার বেশ কিছু প্রকার আছে, সেই প্রকারগুলো আমি জাস্ট তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, 4টা প্রকার তুমি এখানে পাবা। ফার্স্ট অফ অল প্রথমে আছে এটা মূলত এই যে গোত্রটা আছে, সেই গোত্রটাকে বলা হয় প্লাসমোডিয়াম, প্লাসমোডিয়াম, ঠিক আছে, মোডিয়াম, প্লাসমোডিয়াম বলা হয় তাকে। সো দেখো সেই গোত্রগুলোর মধ্যে কি কি আছে। ফার্স্ট অফ অল যেটা আছে মোডিয়াম, ভিভেক্স আছে। 2 নাম্বার আছে প্লাসমোডিয়াম ম্যালেরিয়া, প্লাসমোডিয়াম ওভাল, আমি আর লিখতেছি না, ওভালি, প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম। তো এই জিনিসগুলোর মধ্যে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে বা সব থেকে ক্ষতিকর হচ্ছে প্লাসমোডিয়াম ফ্যালসিপারাম, আর সব থেকে বেশি হয়, সবচেয়ে বেশি হয় প্লাসমোডিয়াম ম্যালেরিয়া বাংলাদেশে। ওকে, সবচেয়ে বেশি হয় কোথায়? প্লাসমোডিয়াম ম্যালেরিয়া। তো যখন আমাদের মশার থেকে এই রক্তটা প্রথমে আমাদের শরীরে আসে এবং আমাদের লোহিত রক্তকণিকা এটা পাওয়া যায়, এবং যখন আসলে আমাদের শরীরে এটা ইনপুট হয় বা আমাদের শরীরে যখন এটা প্রবেশ করে, তখন বেসিক্যালি যখন আমাদের শরীরে মূলত আসলে এইটা কি হয়? আমাদের শরীরেই থাকে। বাট যখন আসলে এটা প্রজননের দরকার হয়, তখনই মেইনলি আসছে এটা কি করে? এটা আমাদের শরীর থেকে বের হয়ে যেয়ে মশার শরীরে যায়, কারণ মশার শরীরে না পাইলে, স্ত্রী অ্যানোফিলিস মশা না পাইলে এ প্রজনন করতে পারে না, অর্থাৎ নিজেকে বাড়াইতে পারে না। দ্যাটস ওয়াই কি করে, যখন আসলে সময় হয়ে যায় যে যায় আমার একটু প্রজনন করা দরকার, তখন সে কি করে? তখন সে সোজা আসছে স্ত্রী মশার শরীরে চলে যায়, ঠিক আছে, স্ত্রী মশার শরীরে চলে যায়। ওকে, তো দেখো মানবদেহে যখন আসলে এটা প্রবেশ করে, প্লাসমোনিয়ামটা যখন মানবদেহে প্রবেশ করে, তখন এটার যে দশাটা থাকে সেটার কালে এসপোরোজয়েড, কি বলে? এসপোরোজয়েড। এই এসপোরোজয়েড যে দশাটা থাকে, এটা প্রথমে আমাদের আসলে লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করে, আমাদের লিভারকে অ্যাটাক করে, অর্থাৎ আমাদের লিভারকে অ্যাটাক করার পর আমাদের মাথাকে করে, এবং আস্তে আস্তে আমাদেরকে পাগল বানাই ফেলে, বুঝছো? পাগল মানে কি? আমরা মারা যাই, বুঝছো? সহজ কথা, আমরা কি হয়? মারা যাই। সো এটা থেকে আমাদের কনসিয়াস থাকতে হবে যাতে কোনো কায়দায় মশা যাতে আমাদের শরীরে না ঢুকতে পারে, কারণ ঢুকলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে। আর ম্যালেরিয়ার কিন্তু ট্রিটমেন্ট
সবসময় মনে রাখবা গর্ভবতী কোনো একটা রক্ত দিতে গেলে ক্রস ম্যাচিং করা হয়, জানো রক্ত দিতে গেলেই কিন্তু ক্রস ম্যাচিং করা হয়, দেখছো ক্রস ম্যাচিং করা হয় না। এই ক্রস ম্যাচিংয়ে কিন্তু কিছু জিনিস দেখা হয়, যেমন এইচআইভি আছে কিনা, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, তার সাথে সাথে দেখা হয়ে থাকে এই ম্যালেরিয়া আছে কিনা। ম্যালেরিয়া কিন্তু সাধারণত আসলে যে নিগ্রোজের যে এলাকাগুলো আছে ওই যে ওই দিকে আফ্রিকার দিকে, ওইদিকে কিন্তু বেশি হয়ে থাকে, বুঝছো, এই ম্যালেরিয়া ওইদিকে বেশি হয়ে থাকে। সো বাংলাদেশেও হয়, বাট সেটার পরিমাণটা একটু কম, তুলনামূলক কম। ওকে, সো এটা একটু সুন্দর করে পড়ে ফেলবা, এতটুকু ইনফরমেশন একটু ভালো করে জানো ভাইয়া। এখন আমরা দু একটা ইনফরমেশন দিলাম তোমাদেরকে, এখন আমি কিছু কোশ্চেন তোমাদেরকে একটু সলভ করাই, দেখি তোমরা পারো কিনা। ওকে, তো প্রথম যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি ভাইরাস বাহিত রোগ? ক নম্বর অপশনে আছে টাইফয়েড, খ নম্বর অপশনে আছে নিউমোনিয়া, গ নম্বর অপশন আছে ইনফ্লুয়েঞ্জা, আর ঘ নম্বর অপশনে আছে হুপিং কাশি। তো দেখো, ভাইরাসকে প্রতিহত করার কিন্তু কোনো সুযোগ নাই, ভাইরাসকে কিন্তু প্রতিহত করা যায় না। টিকা দিয়ে ব্যাকটেরিয়াকে প্রতিহত করা সম্ভব, বাট ভাইরাসকে কিন্তু কোনোভাবে প্রতিহত করা যায় না, মাথায় রেখো। টিকা দিয়ে শুধুমাত্র ব্যাকটেরিয়াকে সম্ভব, বাট ভাইরাসকে কিন্তু কখনোই সম্ভব না। ওকে, ভাইরাসকে কিন্তু প্রতিহত করা সম্ভব না, মাথায় রাখবে এটা, এটা কিন্তু সুন্দর করে মাথায় রেখো। ভাইরাসকে প্রতিহত করা সম্ভব না, ব্যাকটেরিয়াকে প্রতিহত করা সম্ভব, বাট ভাইরাস কি দিয়ে ইসেকে কিন্তু সম্ভব না। ওকে, তৃষা বলছে গ। ভেরি গুড। আর কে কে আছো সবাই একটু কমেন্ট করো। একজনকে পাইলাম। শারমিন নিপা বলছে গ। ভেরি গুড ভাই। সো দেখো এখানে যে বাকি যেগুলো আছে, টাইফয়েড এটাও আসলে ইসের কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়া। নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, হুপিং কাশি একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। শুধুমাত্র আসলে কোনটি হবে? ইনফ্লুয়েঞ্জা, এটা হয়ে যাবে হচ্ছে ভাইরাস গঠিত রোগ। এটা কি হয়ে যাবে? ভাইরাস গঠিত রোগ। কথাটা একটু সুন্দর করে সবাই একটু সুন্দর করে মাথার মধ্যে রাখবো। ওকে ওকে, সো আমরা একটু প্রিভিয়াস একটা কোশ্চেন করব। প্রিভিয়াস একটা কোশ্চেন আমি তোমাদেরকে দিতে চাই। প্রিভিয়াস কোশ্চেনটা হচ্ছে এরকম। ওকে, সো দেখো, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে কে? ক নাম্বার অপশন আছে গ্লুকাগন, খ নাম্বার অপশনে আছে ইনসুলিন, গ নাম্বার আসে ক্যালসিটোনিন, আর ঘ নাম্বার অপশনে আছে ধরো যে আছে প্যারাহরমোন। বলো উত্তর কি হবে? রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে কে? রক্তে গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি করে কে? সুবর্ণা, ইশরাত মারিয়া, মায়া, মাহবুবা, রিশা যুক্ত আছে। সো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে ধন্যবাদ, সঠিক উত্তর দিয়েছো। এখন এটা একটু বলো। তৃষা দাস বলছে ক। অসাধারণ। আর কে কে আসছো সবাই একটু কমেন্ট করবা। সবার একটু কমেন্টগুলো আসলে দেখবো, যে কে কে আসলে সঠিক উত্তরটা করতে পারে আজকে। সো সেটা দেখার একটা দরকার আছে কি নাই? দরকার তো অবশ্যই আছে। ফারহানা আক্তার বলছে এ। ফারহানা আক্তার এ বলছে। মাহবুবা রিশা বলছে, রিশু বলছে এ। ওকে, সবাই একটু কমেন্ট করো। সো দেখো, আমি যে কোশ্চেনটা দিয়েছি তোমাদেরকে, কোশ্চেনটা হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, অর্থাৎ কমায় না, এ কি করে বলো তো? বাড়ায়। ওকে, সো বাড়াইকে, বাড়াই সবসময় আছে গ্লুকাগন, কমাইকে, কমায় আছে ইনসুলিন, কমাইকে ইনসুলিন, বুঝছো? সো দ্যাটস ওয়াই এটার উত্তর কি হয়ে যাবে? ইনসুলিন হয়ে যাবে। ওকে, ইনসুলিন হয়ে যাবে।
সো থ্যাংক ইউ। এটার উত্তর কি হয়ে যাবে? ইনসুলিন হয়ে যাবে। ওকে, সো যা হোক, তোমরা বেশ কিছুক্ষণ ধরে ক্লাস করছো। সো তোমরা আজকের ক্লাসটা কেমন উপভোগ করলে, এবং আমরা যে অধ্যায়টা তোমাদেরকে বলছিলাম অনুজীব, এই অধ্যায়টা নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা, অর্থাৎ কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু জানাইতে পারো, কমেন্ট করে আমাকে একটু জানাই দাও। কোনো যদি কোনো কনফিউশন থাকে সেটা আমাকে একটু জানাইতে পারো, এবং ক্লাসটা আজকে কেমন লাগছে সেটা আমাকে একটু জানাই দিতে পারো। সো দেখো, যেহেতু হচ্ছে কমায় কমায় যদি বলে তাহলে ইনসুলিন দিও, আর যেহেতু বলছে মাত্রা বৃদ্ধি করে, তাহলে বৃদ্ধি করলে হয়ে যাবে কি বলো তো? গ্লুকাগন হয়ে যাবে। ঠিক আছে, উত্তরটা কিন্তু গ্লুকাগন, নট আসছে ইনসুলিন। ইনসুলিন আসছে কমাই। ইনসুলিন কি করে? কমায়। যেহেতু ডায়াবেটিস হইলে তখন ইনসুলিন তৈরি হয় না, যার কারণে কি হচ্ছে, আমাদের যে আরবিএস, অর্থাৎ আমাদের যে ব্লাডের যে সুগার লেভেল বলে, ঠিক আছে, রেড ব্লাড যে সুগার লেভেল বলে, সেই সুগার লেভেলটা অনেক বেড়ে যায়, বুঝছো? কখন? যখন হচ্ছে ইনসুলিন থাকে না। সো ডায়াবেটিস মূলত আসলে ইনসুলিনের অভাবেই হয়ে থাকে। ঠিক আছে, সো এই জন্য উত্তরটা কী হবে? গ্লুকাগন হবে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে সেটা একটু ভাইকে জানিয়ে দিতে পারো, এবং প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে বোঝানোর ট্রাই করলাম, এবং তোমাদের যে অধ্যায়টা শেষ করলাম এই অধ্যায় থেকে তোমাদের ইনশাল্লাহ কোশ্চেন কিন্তু থাকবে। সো সেই কোশ্চেনটা ইনশাল্লাহ পারতে হবে, এবং তোমাদের পরীক্ষা যেহেতু 27 তারিখে, 27 তারিখে পরীক্ষার জন্য এখন থেকে খুব সুন্দর একটা প্রিপারেশন দরকার। এই যে সময়টুকু আছে এই সময়টুকুকে ইউটিলাইজ করা দরকার। যদি এই সময়টাকে তুমি ইউটিলাইজ করতে না পারো, দিন শেষে তোমার যত পরিশ্রম আছে সেই পরিশ্রম কি হবে? সফলতার মুখ দেখবে না। এবং আমরা কেউই চাই না যে আমরা আসলে সফল হব না। এই কে কে চাও যে আমি সফল হতে চাই না ভাই, আমাকে সফল হব না আমি, এরকম চাওয়া পাওয়া মনে হয় না কারোর আছে। আমাদের সবারই একটা স্বপ্ন থাকে, আমাদের সবারই একটা স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা কি থাকে? সেটা হচ্ছে স্বপ্ন পূরণ। আর সেই স্বপ্ন পূরণের জন্য তোমাকে পরিশ্রম করে যেতে হবে। সো তোমরা উদ্যমী তরুণ, তোমরা আসলে উদ্যমী ছেলে মেয়ে, এবং তোমরা যথেষ্ট পরিমাণে মেধাবী, ট্যালেন্টেড খুবই। সো তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি সার্থক হও, তাহলে ইনশাল্লাহ সফলতার মুখে পৌঁছাবা। সো যাই হোক, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে সেই প্রত্যাশা রেখে তাহলে আজকের মতো ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।